বাণিজ্যিক সংগঠনের নীরবতায় আওয়ামী লীগ আমলে বিপুল অর্থ পাচার, ব্যবসায়ী নেতাদের রাজনৈতিক বলয়ের বাইরে রাখার পরামর্শ। দলীয়করণের উদ্দেশ্যটা কি ছিল? সরকারের ট্রাস্টেড লোক, তাহলে আমিও কিছু আদায় করে নিতে পারি এই সুযোগে। রাজনৈতিকভাবে সমাধানযোগ্য এক ধরনের প্রস্তাবনা যাতে নিয়ে আসে। সারা দেশে তীব্র শীতে জবুথবু মানুষ, রাজধানীতে বায়ুমান অস্বাস্থ্যকর, টিকে থাকার আপ্রাণ চেষ্টায় ছিন্নমূলরা। এক্সট্রিম টেম্পারেচার ফল যখন করবে তার জন্য আগে থেকেই একটা প্ল্যান করা, শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে তাদেরকে কোনো আলাদা জায়গায় সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ডোপ টেস্ট শুরু, মাদক নেয়ার প্রমাণ পেলে পরিচয় গোপন রেখে চলবে কাউন্সেলিং। এবং বড়দিনের আগেই বিশ্বজুড়ে ক্রিসমাসের উন্মাদনা, বর্ণিল স্বাদে সেজেছে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। কর্তৃত্ববাদী আওয়ামী শাসনামলের পুরো ১৫ বছরে বাণিজ্য বিনিয়োগ ছিল গোষ্ঠীতান্ত্রিকতার কবলে। একচাটিয়া সুবিধা পায় বেক্সিমকো, এস আলম সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের আত্মীয় স্বজনেরা। ১৫ বছরের অনিয়মে দেশ যখন হাবুডুবু খাচ্ছে, তখন পাচার হয় ২৮ লাখ কোটি টাকা। এজন্য ব্যবসায়ীদের রাজনৈতিক বলয়ে থাকা বাণিজ্যিক সংগঠনের মুখে কুলুপ দেয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা। আর সংস্কারের মাধ্যমে এসব অনিয়ম বন্ধ করা না গেলে অর্থনৈতিক পরিস্থিতি ঠিক হবে না বলেও সতর্ক করছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন মুন্নাফর। অর্থনীতি যেখানে কারো হস্তক্ষেপ ছাড়াই নিশ্চিত হয় সবার অংশগ্রহণ। অর্থনীতির মুক্তবাজার নীতি অনুসরণ করা বাংলাদেশে গেল ১৫ বছরে আর্থিক ও বাণিজ্য খাতে অবস্থায় সিপিডি বলছে দেশের প্রায় ১৭% ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান বাধা দুর্নীতি। কর্তৃত্ববাদী শেখ হাসিনার আমলে করা এই জরিপে ডলারের অস্থিরতা সহ ৭টি খাতের দুরবস্থা উঠে আসে। এর জন্য ব্যবসায়ীদের রাজনীতিকরণ আর রাজনৈতিক বলয়ে থাকা বাণিজ্যিক সংগঠনগুলোর মুখে কুলুপ দেয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা। সংস্থাগুলো একদম ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত এবং যারা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সভাপতি, সহসভাপতি হবেন তারা কোনো পলিটিক্যাল পার্টির মেম্বার হওয়া উচিত না। দলীয়করণের উদ্দেশ্যটা কি ছিল? পলিটিক্যাল সাইড থেকে ছিল কোনো বিরোধিতা হবে না। এদিকে ব্যবসায়িকরা কি চিন্তা করছে? আমি সরকারের ট্রাস্টেড লোক, তাহলে আমিও কিছু আদায় করে নিতে পারি এই সুযোগে। গোষ্ঠীতান্ত্রিকতা, ব্যবসা বাণিজ্য, শিল্প উন্নয়ন, দেশের অর্থনীতি, ইভেন কি রাজনীতি কোনো অবস্থাতেই ভালো না। নীতি ঠিক করে দিতে হবে, সেই নীতি অনুযায়ী সবাই যেন ব্যবসা পরিচালনা করতে পারেন, তাহলেই দেশের অর্থনীতি।
এসব অনিয়ম বন্ধ করা না গেলে অর্থনৈতিক পরিস্থিতি ঠিক হবে না বলে সতর্ক করছেন অর্থনীতিবিদরা। আমাদের যে সংস্কার উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলো যেন এক ধরনের পলিটিক্যালি ফিজিবল, রাজনৈতিকভাবে সমাধানযোগ্য এক ধরনের প্রস্তাবনা যাতে নিয়ে আসে, যাতে নতুন যে সরকারই আসুক তারা যাতে এই ধরনের সমাধানগুলো করার ক্ষেত্রে তারা যে খুব অস্বস্তি না বোধ করেন। যেভাবে আছে এইভাবে থেকে যদি নতুন আর একটা সরকার আসে তাহলে এইভাবে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। যে কোনো সরকার ক্ষমতায় আসলে যারা বিরোধী দলে থাকে তখন এই কালো আইনগুলার বিরোধিতা করে তারা, কিন্তু তারা যখন ক্ষমতায় আসে তখন ওই আইনগুলোকে তাদের জন্য আশীর্বাদ হয়েছে, এটাকে তারা ব্যবহার করে। সম্প্রতি 2023 সালের জাতীয় খানা জরিপের প্রতিবেদন প্রকাশ হয়েছে, যেখানে দেশের শীর্ষ দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাসপোর্ট বিভাগ, বিআরটিএ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নাম উঠে এসেছে। এগুলো তো রয়েছেই, তবে গেল 15 বছরে ব্যাংক, ভৌত অবকাঠামো, জ্বালানি ও আইসিটি খাতে দেশের সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাই আমদানি রপ্তানি বাণিজ্য সহ দেশের সার্বিক আর্থিক খাতের প্রবৃদ্ধি রক্ষায় মুক্তবাজার অর্থনীতির ধারা বজায় রাখার পাশাপাশি বাণিজ্যিক খাত যাতে আর ক্ষমতার বলয়ে গোষ্ঠীতান্ত্রিকতার কবলে না পড়ে সে বিষয়ে স্থায়ী সমাধানের কথা বলছেন অর্থনীতিবিদরা। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। দর্শক, অগ্রায়ণের শেষ দিকে রাজধানীতে পড়তে শুরু করেছে শীত। যদিও শীত মানে না ধনী দারিদ্র্যের কোনো পার্থক্য। শীত নিবারণের জন্য নতুন পোশাক আর প্রসাধনী কিনতে একদিকে যেমন ভিড় করছে বিপণী বিতানে উচ্চবিত্তরা, আর অন্যদিকে সেই উচ্চবিত্তদের দিকেই তাকিয়ে আছে সাহায্যের জন্য সুবিধাবঞ্চিত মানুষ। সমাজবিজ্ঞানীরা বলছেন, রাষ্ট্রীয় সকল সুরক্ষার বাইরে থাকা মানুষগুলোর জীবনযাপন দিনকে দিন কঠিন হয়ে পড়ছে। বৈষম্যহীন এই বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রের পাশাপাশি বাড়াতে হবে ব্যক্তি পর্যায়ের উদ্যোগ। রাব্বি হোসেনের প্রতিবেদনে দেখবেন বাকিটা। কমলাপুর স্টেশনে কোনো রকমে মাথা গুজে থাকেন ষাটোর্ধ্বনারী শান্তাহার। নির্ঘুম শীতের রাতে কেবলই টিকে থাকার আপ্রাণ চেষ্টা তার। সামনে তীব্র শীতে কি হবে সেই দুশ্চিন্তাও চোখে মুখে। স্টেশনে ঠাঁই পাওয়া তার মতো বাস্তুহারা এই মানুষেরা জানে শীতের রাত আর শোবে সাদিকের দূরত্ব কতটা দীর্ঘ। শীর্ণকায় শরীর, মলিন কাপড় জড়িয়ে রাতটুকু পার করতেই যেন সবটুকু চেষ্টা ফিকির। জানতে চাই শীত নিবারণে আর কি কি প্রস্তুতি তাদের। টুকিটাকি জামা কাপড় কিনি, এটাই পিনি। এই যে চাদর কিনছি। এই চাদর দিয়ে হবে শীত নামলে? ওই কম্বল টম্বল দিলে একটা কম্বল পাবো। কিছু নাই, এটা খালি এটা গা দিয়ে থাকে। সামান্য উপার্জন আর খাদ্য জোগাড়ের লড়াইয়ে স্ত্রী সন্তানের জন্য শীতের নতুন পোশাক কিংবা দেহের যত্নে প্রসাধনী, কোনোটাই জোগাড়ের সামর্থ্য নেই অনেকেরই। এইটা কিনতে গেলে ওইটা কেনা হয় না, না খেয়ে থাকা লাগে। আমাকে রিস্কা দাদা এগুলো সম্ভব কিনা? সব মিলিয়ে বাস্তবতা এটাই, সামর্থ্যবান কেউ যদি হাত বাড়িয়ে না দেয় তাহলে ছিন্নমূল হতদরিদ্র এই মানুষের টিকে থাকার লড়াইয়ে শীত নিবারণ করা কোনোভাবেই সম্ভব নয়। যদিও সমাজের অন্য প্রান্তের চিত্র এমন নয়। শহরের অভিজাত এলাকার একটি বিপণী বিতান। দোকানে দোকানে শোভা পাচ্ছে বাহারি শীতের পোশাক। শীতের শুরুতেই কেনাকাটায় ভিড়। এখানে আসা ক্রেতাদের কাছে জানতে চাওয়া এবারের শীতের কেনাকাটায় কত টাকা বাজেট তাদের। 15-20 হাজার টাকার মধ্যে ফ্যামিলির সবার জন্য একটা বাজেট রেখেছি। দেশি জিনিসের উপরে আগ্রহী থাকেন তখন দেখা যায় আপনি কমের বাজেটেও পোষায় যেতে পারবেন। ফরেন জিনিসের প্রতি বেশি আগ্রহ থাকে, 4-5 হাজার টাকার কাছাকাছি লেগে যাবে। আর্থিক সক্ষমতা কিভাবে সমাজের দুই প্রান্তের মানুষের জীবনযাপনে ব্যবধান করে তাই স্পষ্ট। সমাজ বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রীয় সকল সুরক্ষার বাইরে থাকা মানুষের জীবনযাপন দিনকে দিন কঠিন হয়ে পড়ছে। এখন রাষ্ট্রের সময় এসেছে যে এই ধরনের এক্সট্রিম টেম্পারেচার ফল যখন করবে তার জন্য মানে আগে থেকেই একটা প্ল্যান করা, শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে তাদের হিটিং সিস্টেমটা কি হবে, বা তাদের যেমন সাইক্লোন আসলে আমরা তাদেরকে মানে একটা জায়গায় শেল্টারে সরিয়ে নেই, তো কোল্ড ওয়েভ আসলে তাদেরকে কোনো আলাদা জায়গায় সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা।
২৪-এর গণঅভ্যুত্থানের পর সবার স্বপ্ন শোষণ বৈষম্যহীন এক বাংলাদেশের। সেখানে নাগরিকদের অসম জীবনযাপন কোনোভাবেই কাম্য নয় বলছেন সমাজ বিশ্লেষকরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজির হাট নৌপথে রাত থেকেই বন্ধ রয়েছে ফেরি চলাচল। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া প্রান্তে পারাপারের অপেক্ষায় প্রায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহন এই নিয়ে আরও জানাতে পাটুরিয়া ঘাট থেকে সহকর্মী আসাদ জামান যুক্ত হচ্ছেন। আসাদ, জানাবেন যে এই যে ফেরি চলাচল বন্ধ, তো কখন নাগাদ ফেরি চলাচল শুরু হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন, এবং যারা সেখানকার যাত্রী তাদেরই বা ভোগান্তির খবর জানাবেন। আমি এখন রয়েছি মানিকগঞ্জ পাটুরিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায়। ঘন কুয়াশার কারণে কিন্তু দীর্ঘ আপনার সময় ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তো কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দেখা গিয়েছে যে রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকে। এতে করে ঘাট পাড়ে কিন্তু দেখা গিয়েছে যে প্রায় ২৫ শতাধিক পণ্যবাহী ট্রাক এবং অর্ধ শতাধিক বাস এবং ছোট প্রাইভেট কারগুলো যে রয়েছে সেগুলো পারাপারের অপেক্ষায় রয়েছে। এই যে পাটুরিয়া ঘাট, এই পাটুরিয়া ঘাট ছাড়াও কিন্তু মানিকগঞ্জে আরেকটি ঘাট রয়েছে আরিচা কাজিরহাট, সেটাও কিন্তু গত রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পাটুরিয়া ঘাটের কথা যদি বলতে চাই, যে দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে অনেক গাড়ি যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে দেখা গিয়েছে যে আপনার যে পণ্যবাহী ট্রাকগুলো রয়েছে তাদের যে চালক এবং সহযোগীরা কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রতিনিয়তই এরকম অপেক্ষা করতে হয়। কেউ রাত থেকে অপেক্ষা করছে, কেউ সকাল থেকে অপেক্ষা করছে। এতে করে তাদের খাবার দাবার এবং সকালবেলা থেকেই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। অপরদিকে যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাসের চাপও কিন্তু বেশ রয়েছে। সেখানে কিন্তু প্রায় যে যারা যাত্রী রয়েছে তারাও কিন্তু এদিক সেদিক ঘোরাফেরা করছে। কিন্তু দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে এখন পর্যন্ত কখন নাগাদ এই ফেরি চলাচল শুরু হবে এখন পর্যন্ত বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানেনি। তবে তারা জানিয়েছে যখনই কুয়াশার ঘনত্বটা কমে যাবে তখনই তারা ফেরি সার্ভিস চালু করবে। কারণ আমার পেছনে এবং আমার সামনেই দুটি ঘাট রয়েছে। এই ঘাটগুলোতে যে ফেরিগুলো রয়েছে সেগুলো কিন্তু এনে অলরেডি লোড করা হয়েছে। যখনই তারা নৌপথের মার্কিং পয়েন্ট ঠিক হবে, স্পষ্ট হবে, তখনই তারা এখান থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছুটে যাবে। অপর ক্ষেত্রেও কিন্তু আমরা জানতে পেরেছি যে দৌলতদিয়া ঘাট এলাকাতেও কিন্তু বেশ যানজটের সৃষ্টি হয়েছে। সেখানেও প্রায় শতাধিক পণ্যবাহী ট্রাক এবং অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলো পারাপারের অপেক্ষায় রয়েছে। তো সব মিলিয়ে যে এই পাটুরিয়া এবং দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাটে রুট মিলে প্রায় ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক এবং অন্যান্য যে যানবাহনগুলো সেগুলো কিন্তু পারাপারের অপেক্ষায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় জানাতে চাই যে এই যে লঞ্চ এবং ফেরি চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু দেখা গিয়েছে ঝুঁকি নিয়ে কিন্তু যে ইঞ্জিন চালিত যে ট্রলারগুলো সেগুলোতে কিন্তু যাত্রীরা পারাপার হচ্ছে। এতে করে কিন্তু ঝুঁকি একটা থেকে যায়। তো অনেক আমার কাছে ছিল এই পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ সংবাদ। পাটুরিয়া ঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসাদ জামান, জানাচ্ছিলেন সেখান থেকে সবশেষ। এদিকে শেরপুরে ৩ দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তীব্র শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। আরও জানাতে জেলা সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহেদুল খান সৌরভ। সৌরভ, আজকে সকালে ঢাকাতেও বেশ ঠান্ডা পড়েছে, তো জানাবেন যে শেরপুরে এখন ঠান্ডার শৈত্যপ্রবাহের পরিস্থিতি কি এবং হাসপাতালে রোগীর ভিড় বেড়েছে কিনা? জি অনেক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুরের 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে। তো আমরা দেখেছি যে বিগত 3 দিন থেকে কিন্তু একটি মৃদু শৈত্যপ্রবাহ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে। বেলা 10টা বাড়লেও কিন্তু আমরা এখন পর্যন্ত সূর্য দেখা দেখিনি। এই তীব্র শীত এবং কনকনে ঠান্ডায় কিন্তু শেরপুরে আমরা দেখেছি যে ঠান্ডাজনিত যে সকল রোগ রয়েছে সেগুলো কিন্তু বেড়েই যাচ্ছে। তো আমি আজকে যদি জেলা সদর হাসপাতালের একটু তথ্য জানাই, সেটা হচ্ছে সবচেয়ে বেশি যে রোগী ভর্তি হচ্ছে সেটা হচ্ছে শিশু ওয়ার্ডে। শিশু ওয়ার্ডে আমরা দেখেছি আজকে সরকারি হিসেবে 20টি বেডের বিপরীতে কিন্তু 110 জন শিশু এখানে বিভিন্ন জ্বর, সর্দি, ঠান্ডাজনিত যে সকল রোগ রয়েছে, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগ নিয়ে কিন্তু তারা ভর্তি হচ্ছেন। তো এই বিষয়ে আমি জেলা সদর হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে প্রতিদিন বহির্বিভাগে প্রায় শতাধিক শিশু রোগী যেভাবে তারা চিকিৎসা সেবা নিচ্ছেন, পাশাপাশি কিন্তু তারা এখানে হাসপাতালে ভর্তি হয়ে তারা চিকিৎসা সেবা নিচ্ছেন। তো তারা বলছেন যে মাত্র 20টি বেডের বিপরীতে 110 জন শিশু এখন পর্যন্ত ভর্তি রয়েছে ঠান্ডাজনিত রোগ নিয়ে। তারা কিন্তু এই চিকিৎসা সেবা দিতে কিন্তু হিমশিম খাচ্ছেন। তো হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এখানে দীর্ঘদিন থেকেই 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল চালু হলেও এখানে 100 শয্যা জনবল নিয়ে এই হাসপাতালের চিকিৎসা সেবা চলছে।
তো হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে মাত্র একজন জুনিয়র কনসালটেন্ট দিয়ে পুরো শিশু ওয়ার্ডের চিকিৎসা সেবা এবং ব্যবস্থাপত্রের কাজ চলমান রয়েছে। তো যারা স্বজন রয়েছে তারা বলছেন যে এই বেশিরভাগ শিশু তারা চিকিৎসা সেবা নিতে একটু হিমশিম খাচ্ছে, বিশেষ করে নার্স সংকটও রয়েছে। তো আমরা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জেনেছি যে এখানে 250 জন নার্সের সংখ্যা থাকলেও মাত্র 80 থেকে 82 জন নার্স এই পুরো হাসপাতালে চিকিৎসা সেবা দিচ্ছেন। তো শিশু ওয়ার্ডে যারা স্বজন রয়েছেন তারা বলছেন যে বিশেষ করে তারা খাদ্যের পাশাপাশি ওষুধ সংকটে ভুগছেন, তারা কিন্তু বাইরে থেকে বেশি টাকা দিয়ে ওষুধ কিনতে হচ্ছে। তো এই বিষয়ে জেলা সদর হাসপাতালে যিনি আবাসিক মেডিকেল অফিসার তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ঠান্ডাজনিত রোগ এবং শিশু ভর্তির বেশির কারণে তারা যে সকল সমস্যায় ভুগছেন তারা এই বিষয়ে মৌখিক এবং লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে ওষুধ এবং চিকিৎসা সংকট, নার্স সংকট, অন্যান্য সংকট কেটে যাবে। তো অনেক এই ছিল শেরপুর থেকে ঠান্ডাজনিত রোগ নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। মৃদু শৈত্যপ্রবাহে শেরপুরে বেড়েছে হাসপাতালে রোগীর সংখ্যা, সে বিষয়ে খোঁজখবর রাখছিলেন সহকর্মী জাহেদুল খান সৌরভ। শীতের তীব্রতায় কুমিল্লায় বেড়েছে গরম কাপড় চোপড় কেনা বেচা, বিপণী বিতান থেকে ফুটপাত সবখানে ক্রেতার ভিড়। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। সাইফুল্লাহ, জানাবেন যে গরম কাপড় কেনা বেচা কতটা জমলো, আর ক্রেতার ভিড় এই সকালবেলায় বা কেমন দেখতে পাচ্ছেন? অনেক কুমিল্লায় কিন্তু ধীরে ধীরে শীতের প্রকোপ বাড়ছে, যার ফলে এই গত কিছুদিন 2-1 দিন আগেও কিন্তু মানুষজন গরম কাপড়ের চাহিদাটা তুলনামূলক কম ছিল। সেটা কিন্তু গতকাল রাতের পর থেকে বলা যায় যে মানুষের মধ্যে শীতের প্রকোপ বেড়েছে, এবং আমরা সকাল থেকেই দেখছি যে নগরীর কান্দিরপাড় এলাকাতে যে শীত বস্ত্র বিতরণ বিপণী বিতানগুলো এবং আশেপাশে ফুটপাতে যে দোকানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা পসরা সাজিয়ে বেশ বসেছেন এবং ক্রেতারাও কিন্তু আসছেন। আসলে শীতের প্রকোপ যত বাড়বে, নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষের যারা বেশি পথে ঘাটে শ্রমিকের কাজ করেন তাদের মধ্যে কিন্তু শীত নিবারণের জন্য এই ফুটপাত থেকে কাপড় কেনার যে ভিড়টা আমরা বেশি লক্ষ্য করি। এছাড়াও কিন্তু সকল বিপণী বিতানেই শীত কাপড় নানা রকম আয়োজন রয়েছে, শীতের বিভিন্ন রকম কাপড় সংগ্রহ করেছেন, বেচাকেনাও ভালো অফার দেওয়া হচ্ছে। তো ফুটপাত থেকে শপিং মল সর্বত্র কিন্তু শীতের কাপড়ের একটি ভালো বেচাকেনা হচ্ছে কুমিল্লা কান্দিরপাড় থেকে সাতিপট্টি চকবাজার পর্যন্ত বেশ অসংখ্য বিপণী বিতান এবং ফুটপাতের পাশেও শীত নিবারণের জন্য গরম কাপড়ের বেচাকেনা বেশ জমে উঠেছে। গত কিছুদিন ধরেই আমরা দেখছি যে রাস্তার পাশের যে ফুটপাতে যে দোকান রয়েছে সেগুলোতে কিন্তু মানুষজনের ভিড় বাড়ছে। অর্থাৎ আজকে শীতের সকালেও কিন্তু আমরা দেখছি যে শীতের শিশুদেরকে নিয়ে যারা বেরিয়েছেন তারা শীত কাপড় কেনার জন্য কিন্তু এই সব দোকানগুলোতে ভিড় করছেন। শীত বাড়ার সাথে সাথে বেশি কষ্ট পেয়ে থাকেন রাস্তায় যারা নিম্ন আয়ের মানুষ, রেল স্টেশন এবং বিভিন্ন জায়গায় বসে থাকেন, পথে কাজ করেন, তারাই আসলে মূলত বেশি শীতে কষ্ট পেয়ে থাকেন এবং এরা শীতের কাপড় কেনার জন্য এখানে বেশি ভিড় করে থাকেন এবং সেগুলো কিন্তু নিতান্তই আমরা ব্যস্ততা দেখছি সব দোকানগুলোতে। বেলা বাড়লে এখানে মানুষের ভিড় আরও বাড়বে এবং এখানে আরও অসংখ্য দোকানি কিন্তু এখানে ফুটপাতে তারা শীত কাপড় নিয়ে আসেন এবং বিভিন্ন জায়গা থেকে, যেহেতু এটি নগরের প্রাণকেন্দ্র, এখানে মানুষজন চলাফেরা করার পথে এখান থেকে শীতের কাপড় তুলনামূলক কম দামে এখানে 100 থেকে 500 টাকা 1000 টাকার মধ্যে কিন্তু তারা মোটামুটি নিম্ন আয়ের মানুষজনের তারা কিন্তু কাপড় কিনতে পারেন এবং যার যত চাহিদা সে অনুযায়ী কিন্তু তারা আসলে বিভিন্ন শপিং মল দোকান শীতের কাপড় নিয়ে থাকেন। শীতের পোশাক, ভারী গরম কাপড়ের পোশাকের পাশাপাশি কম্বল সহ এরকম নানা রকম পোশাক কিন্তু শীত নিবারণের জন্য তারা এসব দোকানগুলো থেকে কিনে থাকেন। অনেক দর্শক, রাজধানীর বাইরের শীতকালীন মৃদু যে শীতকালীন তার ব্যাপারে জানাচ্ছিলেন। এবার একটু রাজধানীর প্রসঙ্গ জানবো। বেলা 10টা পেরিয়ে গেলেও এখনও দেখা মেলেনি সূর্যের। শীতের এই তীব্রতায় বায়ু দূষণও বেশ। রাজধানীর পরিস্থিতি জানাতে গুলিস্তান এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন যে শীতে আজ রাজধানীর চিত্র তা কেমন দেখতে পাচ্ছেন, আর আবহাওয়া অফিস কি বলছে? অনেক এখন অগ্রহায়ণ মাসের শেষ দিকে এখনই রাজধানীতে পড়তে শুরু করেছে শৈত্যপ্রবাহ। আজকে এখন সকাল 10টারও বেশি বাজে, যদিও এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি এবং এই রাজধানীতে যারা চাকরিজীবী রয়েছেন, জনজীব মানুষ রয়েছেন, তারা এখন চলাচল করছেন। অনেকে বলছেন যে যেহেতু তারা প্রস্তুতি ছিল না, আসলে প্রস্তুতি না থাকা অবস্থাতে আজকে আসলে শীতের যে তীব্রতা সেটি বেড়েছে সকালে, যার কারণে তাদের যেই অফিসগামী যাত্রীরা রয়েছেন, পথচারী যারা রয়েছেন, তারা বলছেন যে কিছুটা হলেও তারা
তারা অস্বস্তিতে পড়েছে এবং আমরা দেখছি এখনও যেহেতু সূর্যের দেখা মেলেনি, যার কারণে এখানে অনেকেই কিন্তু শীতের যে পোশাক সেই পোশাক পরে তাদের কর্মস্থলে বের হয়েছেন, তারা যাচ্ছেন। আমি যদি আর একটু আবহাওয়া অফিসের কথা বলে রাখি যে আজকে সকালবেলা এই 6 ঘন্টার জন্য যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার যে আবহাওয়ার যে পূর্বাভাস সেটি বলা হয়েছে যে সকাল 6টায় আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.8 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 25.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আবহাওয়া অফিস বলছে যে যেহেতু শৈত্যপ্রবাহ এখন আজকে রয়েছে, সে কারণে সাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সারা দেশে আগামী 24 ঘন্টা রাতে দিনে তাপমাত্রা আরও কমতে পারে, অর্থাৎ শীতের যে তীব্রতা সেটি আরও বাড়তে পারে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার সঙ্গে রোদের যে তেজ কমার সম্ভাবনা সেটিও রয়েছে বলছেন আবহাওয়া অফিসের পক্ষ থেকে। এবং আবহাওয়া অফিস থেকে বলছেন যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৎসংলগ্ন এলাকাতে আসলে একটি লঘুচাপ রয়েছে, সেটি সুস্পষ্টভাবেই লঘুচাপটি আসলে রয়েছে, যার কারণে তাপমাত্রা কমেছে এবং শীতের যেই তীব্রতা সেটি আসলে বাড়ছে। এছাড়া উত্তরবঙ্গেও কিন্তু আমরা দেখছি যে উচ্চ বলয়ের অর্থাৎ উপমহাদেশীয় এলাকাগুলোতেই রয়েছে, সেখানে শীতের যেই তাপমাত্রা সেটি কিন্তু অনেকটাই কম, অর্থাৎ উত্তরবঙ্গে সবচেয়ে বেশি শীত পড়েছে এই মুহূর্তে। তবে ঢাকার যেই পরিবেশ, ঢাকার যেই জনজীবন সেটি আজকে সকাল সকাল আসলে অনেকে ঘুম থেকে উঠে শীতের কাপড় না পরে যেহেতু বের হয়ে গেছেন, অনেকে আসলে বলছেন তারা হুট করে আসলে অস্বস্তিতে পড়েছেন এবং রাজধানীর যে জনজীবন সেটি আসলে অস্বস্তিতে রয়েছে এই মুহূর্তে বলছেন, কারণ এখন 10টারও সময় বেশি বাজে, এখনও সূর্যের দেখা মেলেনি, তাপ নেই, অর্থাৎ রোদের যে তীব্রতা, রোদের যে তেজ সেটি এখনও দেখা যায়নি। বলছেন যে শীতের শুরুতেই আসলে যেহেতু এত পরিমাণ শীত পড়েছে আজকে সকালে, আবহাওয়া অফিস বলছে আগামী আরও কয়েকদিন শীতের তাপমাত্রাটা বা শীতের যে তীব্রতা সেটি বাড়তে পারে, রোদ না ওঠার সম্ভাবনা রয়েছে, উঠলেও আসলে তার যে রোদের তেজ সেটি আসলে অনেকটাই কম থাকবে বলছেন আবহাওয়া অফিসের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। রাজধানীর ও রাজধানীর বাইরের শৈত্যপ্রবাহের সবশেষ খোঁজখবরও রাখছিলেন সহকর্মীরা। দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডোপ টেস্ট করা হচ্ছে। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের শিক্ষার্থীদের দিয়ে শুরু হয়েছে এই কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন যে এই যে শিক্ষার্থীদের ডোপ টেস্ট নিয়ে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলেছেন, আর বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? প্রথমবারের মতো দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদেরও আসলে মিশ্র প্রতিক্রিয়া আছে এবং আমরা দেখছি যে একবারে প্রথমবার এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা এবং সকাল থেকে কিছুটা ভিড় কম থাকলেও আমরা দেখছি যে এখন সারি কিছুটা বেড়েছে, অনেকের পরীক্ষা ছিল এবং এখন আসছেন এবং মিশ্র প্রতিক্রিয়া আছে। তবে বেশিরভাগ শিক্ষার্থীদেরকে সাধুবাদ জানাচ্ছে এবং যে প্রক্রিয়াটা সেটি আসলে 4 থেকে 5 মিনিটের একটি প্রক্রিয়া। প্রথমে যারা শিক্ষার্থী আছেন তাদের যে তালিকা হল থেকে পাঠানো হয়েছে সেই তালিকা অনুযায়ী তারা এখানে এসে নিবন্ধন করছেন এবং তারপরে যেই কক্ষটি আছে নির্দিষ্ট কক্ষ, সেখানে তারা তাদের যে স্যাম্পল অর্থাৎ ইউরিনের মাধ্যমে এই ডোপ টেস্টটি করা হচ্ছে এবং এই ইউরিনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ল্যাব আছে, নিজস্ব ল্যাব, জীববিজ্ঞান অনুষদের যে ল্যাব, সেখানে কিন্তু পরীক্ষা করা হবে এবং এই পুরো প্রক্রিয়াটি আসলে যদি সরকারিভাবেও করতে হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যদি করা হতো তাহলে কিন্তু 950 টাকা খরচ পড়তো, এখন সেটি কিন্তু 350 টাকা দিয়ে এখানে শিক্ষার্থীরা করতে পারছেন। এবং যারা শিক্ষক আছেন তারা জানিয়েছেন যে 5 ধরনের মাদক এর মাধ্যমে শনাক্ত করা যাবে, বিশেষ করে গাঁজা, ফেন্সিডিল, হিরোইন, ইয়াবা কিংবা অ্যালকোহলের মতো যেই সাধারণ যে খুব কমন যেই গাঁজাগুলো বা মাদকগুলো আছে সেগুলো কিন্তু এর মাধ্যমে শনাক্ত করা যাবে। এবং আমরা দেখছি যে এখানে নির্দিষ্ট কক্ষে কিন্তু এসে এই স্যাম্পল রাখছেন শিক্ষার্থীরা এবং এখন পর্যন্ত আমরা দেখেছি 25 জনের মতো শিক্ষার্থী এসেছেন। আজকে এফ রহমান হলের 71 জন শিক্ষার্থী কিন্তু এখানে স্যাম্পল দেওয়ার কথা রয়েছে এবং 25 জন কিন্তু ইতিমধ্যে দিয়ে ফেলেছেন এবং বেলা 12টা পর্যন্ত চলবে এই ডোপ টেস্ট। এবং আসলে বিশ্ববিদ্যালয়ের ভিসি আমরা দেখেছি সকাল ঠিক 9টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন এবং প্রথমবারের মতো আসলে তিনি বলছেন যে এমন উদ্যোগ আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম নিয়েছে এবং এটি আসলে অন্যান্য বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এক ধরনের উদাহরণ হতে পারে এবং তিনি আশা করছেন যে এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যেমন এক ধরনের সুস্থ এবং
সুন্দর মানসিকতা বিরাজ করবে, পাশাপাশি যে অস্থিতিশীলতাগুলো হয় ক্যাম্পাস জুড়ে সেই অস্থিতিশীলতা কিন্তু অনেকাংশে কমে আসবে এবং তিনি আশা করছেন যে এই ডোপ টেস্ট আসলে আগামী 2 মাসের মধ্যে পুরোপুরি যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন অর্থাৎ 29,000 শিক্ষার্থী সবার মধ্যে এই টেস্ট করা যাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডোপ টেস্ট শুরু হয়েছে এফ রহমান হলের মাধ্যমে। আর সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী ফয়সাল করিম। দর্শক, সিলেটের ভোলাগঞ্জ রেলওয়ে বাংকার থেকে কয়েক রাতেই লুট হয়েছে শত কোটি টাকার সম্পদ। পুরো এলাকা তছনছ করে মাটি খুঁড়ে লুট করা হয়েছে কোটি টাকার পাথর। আর এ বিষয়ে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন রেল মন্ত্রণালয় সংশ্লিষ্ট ছাত্র সমন্বয়করা। গুলজার আহমেদের প্রতিবেদনে দেখবেন বাকিটা। সিলেটের জনপ্রিয় পর্যটন স্পট সাদা পাথরের পাশেই ভোলাগঞ্জ ছাতক রূপলাইনের লোডিং স্টেশন বা বাংকার। এখানে প্রায় 359 একর জমি, অবকাঠামো সহ রেলের নানান স্থাপনা ও যন্ত্রপাতি থাকলেও এখন অস্তিত্ব আছে কেবল 15 থেকে 20 একর জায়গার। দিন বা রাত প্রশাসনের অনুপস্থিতিতে এখানে চলে অবৈধভাবে পাথর তোলার মহাযজ্ঞ। পাথর তোলায় জায়গাটি পরিণত হয়েছে পরিত্যক্ত বিরান ভূমিতে। বিগত কয়েকদিনে এত লুটপাট হয়েছে যে এখন সংরক্ষিত এই এলাকায় মাটি আর বালি ছাড়া কিছুই নেই। স্থানীয়রা বলছেন প্রশাসনের গাফিলতিতেই এমনটা হয়েছে। নিচের হলেও 60 থেকে 70 কোটি টাকার রেল সম্পদের মালামাল লুট হয়েছে। দিনে অভিযান দেয়, রাতে চলে যায়, তো রাতে ওনারা আসেন এইসব এটা খেয়ে নেয়। ইতোমধ্যে রূপওয়ের গুরুত্বপূর্ণ মালামাল সহ প্রায় 100 কোটি টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। গাছ কেটে মাটি খুঁড়ে তছনছ করে রাখা হয়েছে সরকারি এই সংরক্ষিত অঞ্চলটি। সম্প্রতি পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় পদক্ষেপ গ্রহণে জেলা প্রশাসনের সাথে সংরক্ষিত এলাকা পরিদর্শন করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন প্রতিনিধি। তারা বলছেন, সম্পদ বেহাতের পিছনে রাজনৈতিক দল, প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহযোগিতাই প্রধান কারণ। আপনি তাহলে কেন মিথ্যা কথা কেন বলবেন? এখানে তো মিথ্যা কথা বলার কোনো কিছু নেই। আমরা কি জন্য আসলাম এখানে? আমরাও জানি বিজিবি প্রশাসন তাদেরকে সাহায্য করার কারণে তারা এটা করার সাহস পাচ্ছে। আমরা আমাদের স্থানীয় ছাত্রদের নিয়ে আমরা ধাওয়া দিয়ে আমরা 2 জন করে ধরতে সক্ষম হই। যদিও স্থানীয় প্রশাসন বলছে 5 আগস্টের পর যেসব সুযোগ সন্ধানী এই অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন থেকে সম্পদ সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন তারা। জায়গাটা তো যেহেতু রেলওয়ের বা সরকারের, এটা আমাদের এখানে আরএনবি আবার পাহারায় থাকবে, পালাক্রমে থাকবে, এরা 3 শিফটে ডিউটি করবে। কিছু কিছু অবকাঠামো যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা দেখলেন, সেগুলো আমরা পুনর্নির্মাণ করে দিব যাতে তাদের আবাসন বা অন্য কোনো সমস্যা না হয়। আমাদের পক্ষ থেকে যত ধরনের সাপোর্ট ওনাদেরকে আগেও এশিওর করা হয়েছে, দেওয়া হবে। আমরা ভবিষ্যতে ওনাদেরকে সেই সাপোর্ট দিয়ে যাব এবং আশা করি যে হামলা হয়েছিল ওনাদের উপরে, এই ধরনের হামলা যাতে না হয় সেজন্য আমাদের যা যা পদক্ষেপ নেওয়া লাগে আমরা নেব। লুটপাটের ফলে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত রয়েছে দেশের একমাত্র রজ্জুপথ ভোলাগঞ্জ ছাতক রূপওয়ে। ভোলাগঞ্জে অবস্থিত ঐতিহাসিক রেলের এই যে বাংকারটি, এখন এটি কেবল একটি নাম ছাড়া আর কিছুই নেই। মূলত 5ই আগস্টের পরে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এটি কেবল এখন অস্তিত্ব সংকটে। ইতিমধ্যে লুট করা হয়েছে শত কোটি টাকার সরঞ্জামাদি। পাশাপাশি যত স্থাপনা ছিল পাথর খেকুদের নজরে পড়ে সেটিও বিলীন হয়েছে। অথচ এটি সংরক্ষণের জন্য সরকার প্রতি মাসে প্রায় ব্যয় করছে 1.5 কোটি টাকা, যা কেবল খরচের তালিকায় লিপিবদ্ধ রয়েছে। বাস্তবে এর সুরক্ষার জন্য কোনো পদক্ষেপ নেই সংশ্লিষ্টদের। গুলজার আহমেদ, এখন ভোলাগঞ্জ, সিলেট। 100 বছরের বেশি সময় ধরে বাঁশ দিয়ে ঝুড়ি বানানো হয় ফরিদপুরের মল্লিক পাড়ায়। শতাধিক পরিবারের সংসার চলে এই কাজ করেই। তবে ভালো দাম না পাওয়ায় হতাশ কারিগররা। তাদের দাবি বাজার সম্প্রসারণ আর ন্যায্য মূল্য পেলে লাঘব হবে অর্থনৈতিক এই দৈন্যতা। মফিজুর রহমান শিপনের তথ্য ছবিতে দেখবেন প্রতিবেদন। ফরিদপুরের ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর মল্লিকপাড়া গ্রামের সব পরিবারই ঝুড়ি তৈরির সঙ্গে যুক্ত।
যুগের পর যুগ ধরে তারা এই কাজ করছে। বাড়ির সব বয়সী মানুষই দিনভর এই কাজ করেন। ঝুড়িগুলো ভালো মানের হওয়ায় চাহিদাও বেশি। বিভিন্ন স্থানের পাইকাররা এই গ্রামে এসে চাহিদা মতো ঝুড়ি কিনে নিয়ে যান বিক্রির জন্য। ঝুড়ি তৈরিতে ব্যবহার করা হয় তল্লা বাঁশ। প্রতিটি বাঁশের দর 120 থেকে 150 টাকা। একটি বাঁশ দিয়ে 2 থেকে 4টি ঝুড়ি তৈরি হয়। আকার ভেদে প্রতিটি ঝুড়ি 90 টাকা থেকে 300 টাকায় বিক্রি করা যায়। কারিগররা বলছেন, কাঁচামালের দাম বাড়লেও বাড়েনি ঝুড়ির দাম। উৎপাদিত পণ্যের যথাযথ দাম না পাওয়ায় হতাশ তারা। আমাদের এই জায়গা তৈরি হয় আজ বিগত 90 থেকে 100 বছর ধরে। বাপ দাদার থেকে তৈরি হয়। আমার বাপও বানায়, আমরাও বানাই, ফ্যামিলিগত সবাই। বুমড়ি মারি, গিরা গাড়ি সব পরিষ্কার করে তারপরে বাঁশ ফাইরে বেতি বানাই। বেতি বানার সাইডে একটু রোদি শুকানো লাগে। আগে যেরকম এটা আয়ন হইতো, এখন একটু খরচ পথে বাঁশ দিয়ে বানাই, এটার দাম অনেক বেশি। হে আন্দাজ আমরা জাকার দাম পাই না। বাঁশ কুঞ্চি মেলা দাম, তারপরে এগুলো কাম করে পুষায় না। দাম ধরেন 150, এগুলো 150 করে। গোবরা জাকা 80, 90, দেড় দেয় 90 টাকা। তবে ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের সব ধরনের সহায়তা ও প্রশিক্ষণের ব্যবস্থা করছে বিসিক। আমরা ক্ষুদ্র কুটির শিল্প খাতের উদ্যোক্তা চিহ্নিত করে তাদেরকে প্রশিক্ষণ এবং তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সহযোগিতা করে থাকি। যারা প্রশিক্ষণ নিচ্ছে তাদেরকে আমরা কোনো না কোনোভাবে বিসিকের নিজস্ব ফান্ড এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আমরা ঋণ প্রদানের সহযোগিতা করে থাকি। সংশ্লিষ্টরা বলছেন, অবস্থা বিবেচনায় ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা গেলে এবং প্লাস্টিক ব্যবহার কমিয়ে বাঁশের ঝুড়ির ব্যবহার বাড়ানো গেলে উপকৃত হবেন কারিগররা। এখন ফরিদপুর। প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্টের জটিলতা নিরসনে অন্তর্বর্তী সরকারের কার্যকর উদ্যোগে অবৈধ হওয়ার ঝুঁকি থেকে রেহাই পেতে যাচ্ছেন মালয়েশিয়ায় থাকা 28,000-এর বেশি রেমিটেন্স যোদ্ধা। মাত্র 1.5 মাসে সরকারের এই সমস্যা সমাধানে বার্তায় খুশি তারা। অতি দ্রুত প্রবাসীদের হাতে পাসপোর্ট পৌঁছাতে তৎপরতা অব্যাহত রাখার প্রস্তুতি জানিয়েছেন দূতাবাস। বিস্তারিত শারিয়ার তারেকের প্রতিবেদনে। গত 28 অক্টোবর বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের এমআরপি পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণ বন্ধে ঘোষণা দেয় পাসপোর্ট অধিদপ্তর। এতে মালয়েশিয়ায় থাকা অন্তত 28,000 প্রবাসীর এমআরপির আবেদন আটকা পড়ে। এমনকি তথ্য জটিলতায় ই পাসপোর্টের আবেদনও করতে পারছিলেন না অনেকে। এ অবস্থায় বৈধতা নিয়ে শঙ্কা তৈরি হয় দুশ্চিন্তায় পড়েন মালয়েশিয়ায় থাকা হাজার হাজার প্রবাসী। দ্রুত সংকট নিরসনে জানানো হয় জোর দাবি। অবশেষে 1.5 মাসের মধ্যেই এই সংকট নিরসন করল অন্তর্বর্তী সরকার। 15 ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট দেওয়ার কথা জানিয়েছেন আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। আগামী 2 থেকে 3 বছর এই সংকট হবে না বলেও আশ্বাস দেন তিনি। এই কার্যক্রমে অগ্রাধিকার তালিকায় নাম আছে মালয়েশিয়ার। এই 15 ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন। পূর্বের মতোই কুরিয়ার ছাড়াও সরাসরি পাসপোর্ট দেবে হাই কমিশন। ঢাকা থেকে পাসপোর্ট পাওয়ার পর চলতি মাসের মধ্যেই প্রবাসীদের হাতে পাসপোর্ট তুলে দেওয়ার প্রত্যাশা এই কর্মকর্তার। আমরা আশা করছি যে 28,416টা আমাদের পেন্ডিং আছে, এটা মানে ধাম করে 3-4 দিনের মধ্যে প্রিন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আশা করতেছি বাই দ্য এন্ড অফ দিস মান্থ আমরা সমস্ত পাসপোর্ট ডেলিভারিও করে ফেলতে পারবো। অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগে অবৈধ হয়ে দেশে ফেরার ঝুঁকি থেকে মুক্তি পাওয়ায় খুশি মালয়েশিয়ায় থাকা প্রবাসীরা। আমি 5 মাস হয়েছে আবেদন করেছি এমআরপি পাসপোর্টের জন্য, কিন্তু পাচ্ছিলাম না, খুবই দুশ্চিন্তায় ছিলাম। এখন যে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার, তাতে আমরা খুবই আনন্দিত। এখন এমআরপি চালু করার কারণে আমাদের অনেক উপকার হবে। ই পাসপোর্ট করতে বিদ্যমান শর্ত শিথিল করে এমআরপির তথ্য দিয়ে ই পাসপোর্ট করার সুযোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন মালয়েশিয়ার রেমিটেন্স যোদ্ধারা। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বাবা হাফিজ আল আসাদের কবরে আগুন দিয়েছেন দেশটির বিদ্রোহীরা। স্থানীয় সময় বুধবার দেশটির বন্দর নগরী লাতাকিয়া প্রদেশে এই ঘটনা ঘটে। এ সময় বিদ্রোহীদের কয়েকজন পুড়ে যাওয়া কবরের পাশে পতাকা হাতে দাঁড়িয়ে উল্লাস করেন। আগুনে কবরস্থানের অন্যান্য স্থাপনাও পুড়ে গেছে। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ 2012 সালে মারা যান। তাকে লাতাকিয়ার কারদাহাতে পারিবারিক সমাধিতেই দাফন করা হয়েছিল। এদিকে বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন হবে সেই বিষয়ে আলোচনার জন্য মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান ও তুরস্ক সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। দর্শক, সান্টা ক্লজ বড়দিন আসতে বাকি 2 সপ্তাহেরও কম সময়। যদিও এরই মধ্যে ক্রিসমাসের আলো ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা দেশের ছোট বড় শহরে। প্রধান সড়ক থেকে অলিগলি, নামকরা স্থাপনা থেকে শুরু করে বসতবাড়ি, সবখানেই সাজ রব। বিশ্বজুড়ে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাবেন সতীর্থ কর্মকার। রং বেরঙের 50,000 এলইডি বাতির আলোয় ঝলমল করছে 74 ফুট লম্বা ক্রিসমাস ট্রি। বর্ণিল আলোয় ভাসছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের রকাফেলার সেন্টার। পর্যটক আর স্থানীয়দের এই উচ্ছ্বাস বলে দিচ্ছে বড়দিন আসতে আর বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্রের আইকনিক এই ক্রিসমাস ট্রির সাথে জড়িয়ে আছে 91 বছরের পুরনো ঐতিহ্য আর সংস্কৃতি। 1959 সালের পর এই প্রথম ম্যাসাচুসেটসের ওয়েস্ট স্টক ব্রিজ থেকে আনা হয়েছে নরওয়ে স্প্রুস জাতীয় এই গাছটি। রকাফেলার সেন্টারের আশেপাশের রেস্তোরাঁ ও বিপণী বিতানের জানালা সাজানো হয়েছে বড়দিনের থিমে। ক্রিসমাসের আলোয় ঝলমল করছে যুক্তরাজ্যের লন্ডনও। এলইডি বাতির আলো আর জমকালো সাজে পর্যটকদের অভ্যর্থনা জানাতে প্রস্তুত রিজেন্ট স্ট্রিট, অক্সফোর্ড স্ট্রিট, ট্রাফালগার স্কয়ার, কোভেন্ট গার্ডেন সহ গুরুত্বপূর্ণ সব পয়েন্ট। ক্রিসমাসের আমেজ শুরু হয়েছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনেও। লাখো মানুষের মৃত্যুশোক আর রুশ বাহিনীর হামলার আশঙ্কা পাশে রেখেই ওয়ান্ডারল্যান্ডের সাজে সেজেছে রাজধানী কিয়েভ। শতবর্ষের পুরনো সেন্ট সোফিয়া ক্যাথিড্রালের ক্রিসমাস ট্রি ঝলমল করছে ইউক্রেনের পতাকার নীল হলুদ রঙে। বড়দিন উপলক্ষে চিলির স্যান্টিয়াগোতে নামানো হয়েছে হলিডে ক্যারাভান। সান্তা ক্লজের এই ক্যারাভান শোভাযাত্রা দেখতে চিলির রাস্তায় মানুষের ঢল। আর ভেনেজুয়েলায় রীতিমতো হার্লে ডেভিডসন বাইকে করে শহরময় ঘুরছেন সান্তা দাদু। দেশ জুড়ে শুরু হয়েছে ক্রিসমাসের আগাম উদযাপন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। দর্শক, এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বাণিজ্যিক সংগঠনের নীরবতায় আওয়ামী লীগ আমলে বিপুল অর্থ পাচার, ব্যবসায়ী নেতাদের রাজনৈতিক বলয়ের বাইরে রাখার পরামর্শ। দলীয়করণের উদ্দেশ্যটা কি ছিল? সরকারের ট্রাস্টেড লোক, তাহলে আমিও কিছু আদায় করে নিতে পারি এই সুযোগে। রাজনৈতিকভাবে সমাধানযোগ্য এক ধরনের প্রস্তাবনা যাতে নিয়ে আসে। সারা দেশে তীব্র শীতে জবুথবু মানুষ, টিকে থাকার আপ্রাণ চেষ্টায় পথবাসীরা। রাজধানীতে বায়ুমান অস্বাস্থ্যকর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ডোপ টেস্ট শুরু। মাদক নেয়ার প্রমাণ পেলে পরিচয় গোপন রেখে চলবে কাউন্সেলিং। বড়দিনের আগেই বিশ্বজুড়ে ক্রিসমাসের উন্মাদনা। বর্ণিল সাজে সেজেছে ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশ। দর্শক, এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv।